ঘরের ময়লা পরিষ্কার করলে ঘর ঝকঝকে হয়, আর মনের ময়লা পরিষ্কার করলে জীবনটা সুন্দর হয়ে যায়। ঘরের ধুলো ঝাড়তে যেমন সময় লাগে, তেমনি মন থেকে রাগ, হিংসা, অহংকার আর কষ্ট সরাতেও সময় লাগে। পরিপাটি ঘর যেমন শান্তি দেয়, তেমনি পরিষ্কার মন দেয় স্বস্তি, ভালোবাসা আর সুন্দর সম্পর্ক। তাই শুধু ঘর নয়, মাঝে মাঝে নিজের মনটাকেও পরিষ্কার করা দরকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। বেশ কয়েকদিন হলো চাপটি খেতে অনেক বেশি ইচ্ছা করছিল, তো বাইরে গিয়ে খাওয়া তো সম্ভব না। এই গরমে বাইরে যাওয়া মানে নিজের উপরেও নিজের অত্যাচার করা। তো ভাবলাম বাসাতেই চাপটি বানিয়ে নিই, আর ইনস্ট্যান্ট আমি কিভাবে চাপটিটা বানাই সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি কিন্তু এখানে দোকানের যে প্যাকেটের চালের গুঁড়া আছে শুকনা, সেটাই নিয়েছি। আমরা খোলাজা পিঠাটা যেভাবে বানাই, তো ইনস্ট্যান্ট চাপটিটা বানাতে গেলে আমি সেভাবেই বানাই। আর মাঝে মাঝে যখন মানে একদম অরিজিনাল রেসিপিতে করি, তখন হচ্ছে চাল ভিজিয়ে রেখে সেটা দিয়ে করি, সেটা একরকমভাবে হয়। আর এটা হচ্ছে একদম ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো প্রথমে আমি চালের গুঁড়িতে হালকা একটু কুসুম গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে ব্যাটারটা একটু ঘন করে কিছুক্ষণ গুলে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে আমি একটু ঝালঝাল চাপটি বানাতে চাচ্ছিলাম। এর জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ, ধনেপাতা, একটু আদা রসুন বাটাও দিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে। আর এখানে একটা ডিম দিয়েছি। আর একটু হলুদ কালারের জন্য আমি সামান্য পরিমাণে একটু হলুদ অ্যাড করেছি। হলুদ না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু হলুদ কালারের চাপটিটা দেখতে না বেশি ভালো লাগে। তো এখন কিন্তু আমি একদম পাতলা একটা ব্যাটার করে নিয়েছি। তো ব্যাটারটা করে কিন্তু সাথে সাথে চাপটি বানানো যাবে না, কমপক্ষে 10-15 মিনিট রেস্টে রেখে দিবেন, তাহলে চাপটিটা সুন্দর হবে। তা না হলে দেখা যাবে কি চাপটি বানাতে গেলে মানে ভেঙে ভেঙে যাবে, যেহেতু এটা পুরোটাই চালের গুঁড়ো দিয়ে। আর সামনে যেহেতু ঈদ আসছে, সবার ঘরে ঘরে কিন্তু গরুর মাংস থাকবে। তো রুটি বানানো কিন্তু অনেকটা ঝামেলার বিষয়। তো গরুর মাংসের সাথে এরকম চাপটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এর জন্য ঈদের সময় কিন্তু আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো এই যে যদি আপনারা একটু মচমচে খেতে চান, তাহলে আরেকটু কিছুক্ষণ চুলায় রাখবেন। তা আমি খুব একটা ক্রিস্পি করিনি, একটু মিডিয়াম রেখেছি। যেহেতু আরহামের বাবা হচ্ছে ক্রিস্পিটা খুব একটা খায় না, আমি হচ্ছে ক্রিস্পিটা পছন্দ করি। তা আমারটা হচ্ছে আমি একদম মচমচে টাইপের করে বানিয়েছিলাম। তো আমি একটু তেল মুছে দিয়েছিলাম টিস্যু দিয়ে, যাতে সুন্দরভাবে চাপটিটা উঠে আসে। আর এই ধরনের চাপটিগুলো না ফ্রাইং প্যানেও সুন্দর হয়। এছাড়া হচ্ছে আপনারা যদি কাস্ট আয়রনের কিছুতে বানান বা মাটির খোলাতে বানান, তাহলে কিন্তু আরও বেশি খেতে ভালো হয়। তো মাটির খোলা যেহেতু নাই, তাই হচ্ছে ফ্রাইং প্যানেই শেষ ভরসা, ফ্রাইং প্যানেই বানিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আমার প্লেটটাকে আমি সাজিয়ে নিয়েছি। আজকে হচ্ছে বিফ রান্না করেছিলাম, তো বিফ দিয়েই এই চাপটিটা খাবো। আজকে রাতের ডিনারে আমাদের এই আয়োজনই। তো সাথে একটু ভর্তা করতে চেয়েছিলাম, কিন্তু এত গরম রান্নাঘরে দাঁড়ানোই মুশকিল, তাই আর ভর্তা করিনি। তো গরুর মাংস দিয়েই চাপটিটা খেয়েছি, অনেক বেশি ভালো লেগেছে। আমার মাঝে মাঝে এই ধরনের খাবারের খুব ক্রেভিংস হয়, যতক্ষণ পর্যন্ত বানিয়ে খেতে না পারি শান্তি লাগে না। মাঝে মাঝে তো এমনও হয়েছে রাত্রে 12টা বাজে ভর্তা খেতে ইচ্ছা করেছে, তখনই দেখা গিয়েছে আমি ভর্তা করে খেয়েছি। আমার আম্মু সবসময় বলে, যদি কিছু খেতে ইচ্ছা করে কখনো নিজের মনকে কষ্ট দিতে নেই, সাথে সাথে যাতে সেটা খেয়ে নেওয়া যায়। আমার আম্মুকে যদি কখনো কোনো কিছু আবদার করি যে এটা খেতে ইচ্ছা করছে, আমার আম্মু মানে যদি সাধ্যের মধ্যে থাকে তৎক্ষণাৎই সেটা তৈরি করে দেওয়ার চেষ্টা করে। তৈরি করতে না পারলেও কমপক্ষে বাহির থেকে হলেও এনে দিয়ে আম্মু সবসময় আমাদেরকে খাইয়েছে। নিজের মনকে কষ্ট দেওয়া মানে নিজের শরীরকেও কষ্ট দেওয়া। তাই যখন যেটা মন চায়, যদি সাধ্যের মধ্যে থাকে, অবশ্যই চেষ্টা করি সেই কাজটা করার জন্য। তা আজকে হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করব। আমি দেখা যায় বৃহস্পতিবার দিনই আমার রুমের বিছানার চাদরগুলো চেঞ্জ করি, কারণ শুক্রবার দেখা যায় অনেক বেশি রান্নাবান্নার ঝামেলা থাকে বা অন্যান্য কাজকর্ম থাকে। বৃহস্পতিবার চেঞ্জ করে রাখলে এটা ভালো হয় কি, দেখা যায় শুক্রবারে কোনো গেস্ট আসলেও শুক্রবার দিনই আসে। এর জন্য বৃহস্পতিবারই চাদরগুলো চেঞ্জ করে দেই। তো বাগান বিলাসের আজকে কাটিং হয়েছে, তো কাটিং যে ফুলগুলো ছিল সেগুলো একটা মগে একটু পানি দিয়ে রেখে দিয়েছি, এত বেশি সুন্দর লাগছিল দেখতে। আজকে কিন্তু আমি আমার অনেক দিনের একটা শখ পূরণ করতে পেরেছি।
অনেক দিনের একটা ইচ্ছা ছিল একটা জিনিস কিনা, সেই জিনিসটা কিনতে পেরেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, তাহলেই দেখতে পারবেন কী শখটা আমার ছিল, কিভাবে আমি পূরণ করেছি। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি তাদেরকে না শখ করলেও হিসেব করে করতে হয়। শখগুলিও তাদের থাকতে হয় সাধ্যের মধ্যে। সাধ্যের বাইরে শখ করে কি হবে যদি সেই শখ পূরণই করতে না পারি। আর আমাদের যে কোনো শখ পূরণ করতে গেলে কিন্তু আমাদের অনেক ধৈর্য ধরতে হয়, কারণ শখ করলেই কিন্তু সেই শখটা ঝটপট পূরণ হয়ে যায় না। সেই শখটার জন্য অপেক্ষা লাগে, পরিশ্রম লাগে, তারপরে কিন্তু আমরা সেই শখটা পূরণ করতে পারি। অবশ্যই এর ভিতরে আলাদা একটা আনন্দ আছে। কোনো জিনিসের জন্য যখন আপনি অনেক অপেক্ষা করবেন, তারপরে যখন সেই জিনিসটা আপনি পাবেন, সেই জিনিসটা পাওয়ার আনন্দ অনেক বেশি। তো আজকে দুপুরের জন্য আমি বাসমতি চাল দিয়ে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি রান্না করব। তো বাসমতি চালটা সম্পর্কে না একজন আপু জানতে চেয়েছিলেন যে চালটা কেমন, আমি যাতে একটু রিভিউ দেই, কারণ কেজি হিসাবে বাসমতি চাল কেমন হয় আসলে আমিও জানি না, আমি কখনো কিনিনি, এই ফার্স্ট কিনেছি। তো বাসমতি চাল দিয়ে কোনো কিছু রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু চালটাকে 30 মিনিট বা 1 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে। এতে করে চালটা যখন সিদ্ধ হবে খুব সুন্দর লম্বা লম্বা দেখা যাবে, এমনকি ভেঙে যাবে না, আর অনেক বেশি ঝরঝরে হবে। আর চালটা ভিজতে ভিজতেই কিন্তু আমি অন্যান্য যেই জিনিসগুলো লাগবে সেগুলো রেডি করে নিব। বারান্দার গাছ থেকে পুদিনা পাতা নিয়ে এসেছি, অনেক বেশি পুদিনা পাতা হয়েছে। আর যখন বৃষ্টির পানি পড়ে পুদিনা পাতাগুলো দেখতে না এত বেশি ভালো লাগে। তো হায়দ্রাবাদি বিরিয়ানিতে পুদিনা পাতা আর ধনে পাতা মাস্ট, এটা দিতেই হবে। আর আজকে তো আমি চিকেন দিয়ে করছি, খুবই ইজি একটা রেসিপি, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। যেহেতু ঈদের সময় যেহেতু গরু খাসি এগুলোই সবাই খাবে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় গেস্ট আসলে একটু ভিন্ন কিছু যদি করতে চান তাহলে করতে পারেন। আর এই রান্নাটা কিন্তু আপনারা মাটন বা গরু দিয়েও করতে পারবেন। তা আমি প্রথমেই এখানে টক দই দিয়ে দিয়েছি, তারপরে একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছি, কারণ আরহাম যেহেতু ঝাল খেতে পারবে না তাই রঙের জন্য আমি কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিয়েছি। সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়েছি, তারপরে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, একটু গরম মশলা গুঁড়ো, তারপরে আমি ঘরে থাকা বিরিয়ানির মশলা যে আছে সেটা দিয়েছি। এটা কিন্তু একদম ঘরে থাকা সিম্পল মশলা দিয়েই রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে অসাধারণ হয়। তারপর আমি এখানে একটু বাদাম বাটা দিয়েছি, সাথে জয়ফল জয়ত্রীও ছিল। তারপরে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি। এখন ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে সুন্দরভাবে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। আর এখানে পেঁয়াজে ভাজা তেলটা ছিল, সেই তেলটাই আমি অ্যাড করে দিয়েছি। তো অনেকে এই চিকেনটাকে দেখা যায় কাচ্চি যেভাবে রান্না করে ঠিক সেভাবেই কাঁচাই চালের নিচে দিয়ে দেয়, কুক হয়ে যায়। তো আমি আবার এটা করি না, যদি চিকেনের গন্ধ টন্ধ থেকে যায় এই ভয়ে। তো চিকেনটাকে একটু কষিয়ে নিই, তারপরে বয়েল রাইস দিয়ে দিই। আর চালটা সিদ্ধর জন্য এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, একটু শাহজিরা, একটু কালো বড় এলাচ, এটা দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব। আর পর্যাপ্ত পরিমাণে লবণ অ্যাড করতে হবে। বাসমতি চাল বা যে কোনো চাল যদি এভাবে সিদ্ধ করে বিরিয়ানি রান্না করা হয়, সেই ক্ষেত্রে লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয়, তা না হলে চালে কিন্তু লবণটা ঠিক মতন হয় না। তা আমি পানিতে না কিছুটা পুদিনা পাতা আর ধনে পাতাও অ্যাড করেছিলাম, এতে করে চালটা সিদ্ধ হবে, যে এখানেও পুদিনা পাতা আর ধনে পাতার একটা ফ্লেভার থাকবে। তো এখন পানিটা হয়ে যাওয়ার পরে আমি চালটাকে দিয়ে দিয়েছি। তো চালটা সিদ্ধ হতে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে। পোলাওর চাল যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাসমতি চাল কিন্তু একটু দেরি হয়। আর চালটাকে নিয়ে একটু ভয়ে ছিলাম যে আসলেই লং রাইস হবে কি না। তো যখন সিদ্ধ হলো তখন টেনশন মুক্ত হলাম যে খুব সুন্দর লম্বা লম্বাই চালগুলো হয়েছে। তা আপনারাও যদি কেউ কিনতে চান, প্যাকেট না কিনে এভাবে খোলাটা আপনারা কিনতে পারেন, আমার কাছে ভালোই লেগেছে। তো এই যে এখানে কিন্তু চিকেনটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপরে যে চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি। এখন ফুল প্রসেস আমরা কাচ্চি বিরিয়ানি বা পাক্কি বিরিয়ানি যেভাবে করি সেভাবেই হালকা পরিমাণ দুধ আমি ঘি দিয়ে করে রেখেছিলাম, সেটা দিয়েছি, একটু ফুড কালার দিয়েছি। এখন ধনেপাতা, পুদিনা পাতা, বেরেস্তা দিব, ব্যাস। তারপরে দমে দিয়ে দিব কিছুক্ষণের জন্য, তারপরেই হয়ে যাবে আমার হায়দ্রাবাদি বিরিয়ানি। এখানে কিন্তু কোনো কেওড়া জল যাবে না, কেওড়া জল দিলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, কারণ পুদিনার ফ্লেভারটা তখন বেশি একটা ভালো পাওয়া যাবে না। তা আমি 20 মিনিটের মতন দমে রেখেছিলাম নিচে একটা ভারী তাওয়া দিয়ে। তো 20 মিনিট পরে আমি এখন গরম গরম সার্ভ করে নিচ্ছি।
তো এই যে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আর অনেক বেশি মজা হয়েছিল। আমার যতটুকু মনে পড়ে আমি হচ্ছে যখন ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করি তখন হচ্ছে এই হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করেছিলাম নিউ ইয়ারের সময়। তো তখন যে রান্না করেছি এরপরে আমার মনে হয় না রান্না করা হয়েছে, প্রায় 4-5 বছর পরে মনে হয় আমি এই বিরিয়ানিটা আবার রান্না করলাম। খুব একটা কেন যেন রান্না হয় না, তা আজকে খুব ইচ্ছা করলো এই বিরিয়ানিটা রান্না করতে, তো করলাম। খুব মন ভরে খেয়েছি, আঞ্জুমও খুব পছন্দ করেছে আর আরহাম খুব পছন্দ করে খেয়েছে। যেহেতু বেশি একটা ঝাল আমি দেইনি, তো আরহামের কাছে খুব ভালো লেগেছে। আমার যে টিভি ক্যাবিনেটটা আছে এই ক্যাবিনেটটা কিন্তু আমি বানিয়েছিলাম আমার টুকটাক জিনিস ভিতরে রাখার জন্য। তো একটা সাইডে তো আমি রেখেছি আমার প্রয়োজনীয় জিনিস, একটা সাইডে আমি রেখেছি হচ্ছে আমার যে মাটির হাঁড়ি পাতিলগুলো আছে, থালা বাসনগুলো আছে সেগুলো। আর একটা পাশ মোটামুটি খালিই ছিল, আরহামের এটা সেটা থাকতো বা আরহাম খেলাধুলা করতো। তো আজকে চিন্তা করলাম এই জায়গাটা একটু গুছিয়ে নিই। এটা বেসিক্যালি আমি রেখেছিলাম যে আমার টেবিলের যে ডাইনিং টেবিলের যে রানার, তারপরে হচ্ছে টেবিলের যে ক্লথগুলি আছে এগুলো রাখার জন্য। তো সেগুলোই এখন এখানে সাজিয়ে রেখে দিব। সাথে হচ্ছে বিভিন্ন কুশন কাভার যে আছে সোফার সেগুলো, তারপরে সব কিছু ঢাকাঢাকি করার জন্য অনেক টুকরা কাপড় আছে। তো আমার শাশুড়ি মা আলহামদুলিল্লাহ অনেক বেশি জিনিস কিনেছে, অনেক জিনিস আমার ঘরে এখন পর্যন্ত আছে। মানে এমন অনেক জিনিস আছে আমি যদি সারা জীবন ব্যবহার করি, আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছে ততদিন যদি ইউজ করি তারপরেও না শেষ হবে না। আসলে আমার শাশুড়ি মা অনেক বেশি শৌখিন ছিলেন, তো তাই সব কিছু না মা একটু ডবল ডবল করেই রাখতেন। তো এর জন্য না অনেক জিনিস আমার কেনার প্রয়োজনও হয় না। আর কুশন কাভার যখন আমি রাখি, সোফার কুশন কাভারগুলো মানে যে যদি 5টা সেট থাকে তো আমি একটা কুশন কাভারের ভিতরে সবগুলো কাভার ভরে রাখি, এতে করে না খুঁজে পেতে সমস্যা হয় না। একটা বের করলেই দেখা যায় সবগুলো একসাথে পাওয়া যায়। তো সবগুলো কুশন কাভার রেখেছি, সোফার কাভার রেখেছি। আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটা ওভেনের ক্যাবিনেট কেনার জন্য, কিন্তু আমি যেই ধরনের কিনতে চাচ্ছিলাম সেইটা আসলে খুঁজে পাচ্ছিলাম না, আর প্রাইসটাও একটু বেশি চাচ্ছিল। তো এর জন্য হচ্ছে এতদিন আমার ওয়েট করতে হয়েছে। তো এবার ঈদ উপলক্ষে কিন্তু আমি আমার শখের জিনিসটাকে বাসায় নিয়ে আসতে পেরেছি। যদিও আমার ইচ্ছা ছিল হোয়াইট কালারের মধ্যে আমি একটা ওভেন ক্যাবিনেট বানাবো, কিন্তু হোয়াইট কালার করতে গেলে বলেছে প্রায় 3000 টাকার মতন বেশি লাগবে, যেটা আসলে আমাদের বাজেটের মধ্যে ছিল না। যদিও আরহামের বাবাকে যদি আমি জোর করতাম আমাকে ওইটাই কিনে দিত। আর এটা কিন্তু আমি যাইনি, আরহামের বাবা নিজেই গিয়ে নিয়ে এসেছে। ইদানিং আমি খুব একটা বাইরে যাই না। এই যে ওভেন ক্যাবিনেটটা, এটা হচ্ছে মালয়েশিয়ান বোর্ডের ক্যাবিনেট। তো বাসায় আনার পরে দেখলাম যে ভালোই লাগছে, খারাপ লাগছে না। আরহামের বাবা হচ্ছে আগে গিয়ে আমাকে ছবি পাঠিয়েছে। আর আরহামের বাবা বলল যে হোয়াইট কালারটা আমার বাসার কোনো ফার্নিচারের সাথে ম্যাচ করবে না, যেহেতু আমার বাসায় কোনো ফার্নিচার হোয়াইট কালার নেই, শুধু টিভি ক্যাবিনেটটা ছাড়া। তো বললো যে এই কালারটা নাও, এটা হচ্ছে একটু উডেন টাইপ টেক্সচার আছে, এটা ভালো লাগবে। তো পরবর্তীতে যখন বাসায় নিয়ে আসলো তখন দেখলাম যে না আসলেই ভালো লাগছে দেখতে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু 3টা তাকেরই নিয়েছি, কারণ যেহেতু আমার 2টা ওভেন, 2টা তাকে 2টা ওভেন রাখবো, আর অন্য তাকটাতে দেখা যাচ্ছে অন্য কিছু রাখতে পারবো। আর ভিতরে হচ্ছে যেই পাল্লাটা আছে নিচে সেখানেও 2টা শেলফ আছে, আর মাঝখানের যে শেলফটা সেটা কিন্তু মানে আলাদা করা যায়, এরকমভাবে সিস্টেম করা। আর এটা কিন্তু রেডিমেডই নিয়ে এসেছে। আমাদের একটা পরিচিত আঙ্কেল আছে, মানে এই যে মিরপুর স্টেডিয়াম থেকে কিনেছে, সেই আঙ্কেলের কাছ থেকে আমরা অনেক জিনিসই কিনেছি। তো আঙ্কেলের কাছ থেকে আনলে দেখা যায় কি 1-2 মাস সময় রেখেও টাকা দেওয়া যায়। তো আমার বাবা কিন্তু এভাবেই এনেছে। আসলে ওই যে বললাম আমাদের মধ্যবিত্তদের শখগুলো করতেও হয় হিসেব করে, কারণ বাজেটের মধ্যে না থাকলে সেই শখগুলো কিন্তু আমরা চাইলেও পূরণ করতে পারি না। তো যাক আলহামদুলিল্লাহ, তারপরেও শখটা পূরণ হয়েছে, এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। অনেক দিনের ইচ্ছা ছিল আমার একটা ওভেন ক্যাবিনেট কেনার জন্য, তো সেই শেষ পর্যন্ত কিনতে পেরেছি। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব আমি এটা কিভাবে অর্গানাইজ করলাম। আর যারা কষ্ট করে এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমি না খুব একটা ডিজাইন নেইনি যাতে পরিষ্কার করতে সুবিধা হয়। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।